আজ আমরা এমন একজনের সঙ্গীত জগৎ নিয়ে কথা বলবো যিনি মানে ভারতীয় চলচ্চিত্রের নেপথ্যে থেকে সুরের কাঠামো গড়ে দিয়েছিলেন, কিন্তু হয়তো সেই অনুযায়ী পরিচিতিটা পাননি। তিমির বরণ ভট্টাচার্য। একদম। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে যা থেকে আমরা তার জীবন আর কাজের কিছু আম, জরুরি দিক তুলে ধরতে চেষ্টা করব আজ। হ্যাঁ, আর লক্ষ্যটা হলো তার সেই অবদানটা ঠিক মতো বোঝা। বিশেষ করে চলচ্চিত্রে অর্কেস্ট্রা ব্যবহারের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা তো প্রায় পথপ্রদর্শকের। ঠিক। প্রায়শই কি হয়, পঙ্কজ মল্লিক বা এস.ডি. বর্মনের মতো বড় নামের আড়ালে তার কাজটা একটু ঢাকা পড়ে যায়। কিন্তু তার কাজ ছাড়া ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত হয়তো বেশ অন্যরকম হতো। আমাদের আজকের এই অন্বেষণটা তাহলে মূলত এই ব্যাপারটাকে ঘিরেই, কিভাবে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আর পশ্চিমা সিম্ফনির মধ্যে একটা সেতু তৈরি করলেন। হ্যাঁ, সেটাই। আর শুধু সুরকার হিসেবে নয়, চলচ্চিত্রের আবেগ প্রকাশের ভাষাকে তিনি কিভাবে সমৃদ্ধ করেছিলেন সেটাও দেখার মতো। চলুন শুরু করি তার একদম প্রথম জীবন দিয়ে। জন্ম তো ১৯০৪, একটা সাংগীতিক পরিবারেই। কিন্তু যা দেখলাম, ওর সঙ্গীত শিক্ষাটা বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, ঠিক। দেখুন, তিনি ক্ল্যারিনেট শিখছেন রাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে, আবার কণ্ঠসঙ্গীত শিখছেন রাধিকা মোহন মৈত্রর কাছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরোদ, কিংবদন্তি উস্তাদ আলাউদ্দিন খানের কাছে। একদম। এটা ভাবা দরকার, আলাউদ্দিন খানের শিষ্যদের মধ্যে তো রবিশঙ্কর, আলী আকবর খানের মতো দিকপালরাও ছিলেন। কাজেই তার শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তিটা যে খুব মজবুত ছিল তা বলাই বাহুল্য। আমার নোটে একটা বিষয় খুব দাগ কাটল, উদয় শঙ্করের নৃত্যদলের সঙ্গীত পরিচালক হিসাবে তার ইউরোপ ভ্রমণ। এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই তার সঙ্গীত ভাবনায় একটা বড় বাঁক এনেছিল। অবশ্যই। পশ্চিমা অর্কেস্ট্রা কি তিনি ওখানেই প্রথম কাছ থেকে শোনেন আর দেখেন। হ্যাঁ, সূত্রগুলো তো তাই বলছে। ওই ইউরোপ ভ্রমণই তাকে পশ্চিমা অর্কেস্ট্রা আর সিম্ফনিক গঠনরীতির সঙ্গে সরাসরি পরিচয় করায়। বিভিন্ন বাদ্যযন্ত্রকে একসাথে ব্যবহার করে একটা সম্পূর্ণ সাউন্ডস্কেপ তৈরি করার ব্যাপারটা। ঠিক। সেই ধারণাটা তিনি ওখানেই পান। আর তখন থেকেই ভারতীয় সুর আর পশ্চিমা অর্কেস্ট্রেশনের মেলবন্ধনের ভাবনাটা আরও জোরদার হয় নিশ্চয়ই। আর এই নতুন ভাবনা নিয়েই তিনি যোগ দিলেন কলকাতায় ১৯৩০-এর দশকে নিউ থিয়েটার্সে। হ্যাঁ, আর তখনকার নিউ থিয়েটার্স তো শুধু একটা স্টুডিও ছিল না, বলুন, ওটা ছিল একটা মুভমেন্ট, একটা কেন্দ্র। ঠিক, যেখানে চলচ্চিত্রের ভাষা, শব্দ, সঙ্গীত সবকিছু নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চলছে। একদম। আর তিমির বরণের যোগদান সেখানে একটা নতুন মাত্রা যোগ করল। তিনিই তো প্রথম চলচ্চিত্রের আবহ সঙ্গীতে একটা নির্দিষ্ট কাঠামো আর অর্কেস্ট্রেশনের ভাবনা আনলেন। তার আগে কি মূলত ধার করা সুর বা টুকরো সুর ব্যবহার হতো? ১৯৩৫ সালের হিন্দি দেবদাস কে.এল. সায়গলের সেই ছবি, এরা তো মাইলস্টোন। অবশ্যই। তথ্য বলছে এই ছবিতে সরোদের ব্যবহারটা নাকি খুব বিশেষভাবে গমন করার মতো ছিল। ঠিক, দেবদাসের যে ট্র্যাজিক আবহ, সেটা তৈরি করতে তিনি সরোদের ওই বিষণ্ণ সুরটাকে ব্যবহার করেছিলেন একটা মূল থিম হিসেবে। কিন্তু শুধু সরোদ নয়, তার সাথে পশ্চিমা সঙ্গীতের আঙ্গিকে অর্কেস্ট্রার ব্যবহারও ছিল। যেমন ধরুন, হালকা ভায়োলিনের স্তর যোগ করে বিষণ্ণতা আর নাটকীয়তা দুটোকেই বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। বাহ, এটা তো শুধু আবহ সঙ্গীতও নয়, যেন গল্পের ভেতরের আবেগটাকে বাইরে নিয়ে আসা। একদম তাই। এরপর ধরুন, অনেক পরে ১৯৫৯ সালের জাগো হুয়া সাবেরা, ভারত-পাকিস্তান যৌথ প্রযোজনার ছবি, অস্কারের জন্য গিয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে। একটা নিও রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ছবি ছিল। সেটার সঙ্গীত কেমন ছিল? দেখুন, জাগো হুয়া সাবেরা সঙ্গীত ছিল অনেক বেশি সংযত। ছবির যে বাস্তবধর্মী কঠোরতা, জেলেদের জীবনের কঠিন লড়াই, তার সঙ্গে মিলিয়ে তিনি খুব মিনিমালিস্টিক বা স্বল্প আয়োজন রেখেছিলেন আবহ সঙ্গীতে। মানে খুব বেশি যন্ত্র ব্যবহার করেননি? না, অতিরিক্ত নাটকীয়তা বর্জন করেছিলেন। নীরবতা আর কিছু বাছাই করা যন্ত্রের সূক্ষ্ম ব্যবহারে তিনি ছবির মেজাজটা ধরেছিলেন। ওই একই বছর বিচারক ছবিতেও একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন ছিল গল্পে। উত্তম কুমারের ছবিটা? হ্যাঁ, সেখানেও কিন্তু উনি একই রকম তীক্ষ্ণ কিন্তু সংক্ষিপ্ত সঙ্গীতের ব্যবহার করেন। খুব এফেক্টিভ ছিল। তাহলে ওর সৃজনশৈলীর মূল বৈশিষ্ট্য বলতে গেলে কি দাঁড়ায়? ওই ভারতীয় আর পশ্চিমা সঙ্গীতের মিশ্রণ আর অর্কেস্ট্রার ব্যবহার? হ্যাঁ, তবে শুধু মিশ্রণ বলাটা হয়তো যথেষ্ট নয়। তিনি চলচ্চিত্র সঙ্গীতকে একটা সিম্ফনির মতো গুরুত্ব দিতেন। এটা নিছক কয়েকটা গান পরপর সাজিয়ে দেওয়া নয়।
আচ্ছা। আবেগ, নীরবতা, দৃশ্যের গতি এই সব কিছুর সঙ্গে সঙ্গতি দেখে তিনি সুর সৃষ্টি করতেন। ভারতীয় শাস্ত্রীয় যন্ত্র যেমন সরোদ, সেতার, তবলার সঙ্গে পশ্চিমা হারমোনি, মানে একই সঙ্গে একাধিক স্তর মিলিয়ে যে গভীরতা তৈরি করা, এই দুটোর মেলবন্ধনটাই ছিল ওন কাজের ভিত্তি, বুঝলেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। আর ওর কাজে একটা অদ্ভুত সংযমও লক্ষ্য করা যায়, তাই না? মানে অহেতুক আড়ম্বর বা জাঁকজমক এড়িয়ে চলা, একটা স্পষ্টতা, একটা ভারসাম্য রাখার চেষ্টা। একেবারেই ঠিক। তিনি কিন্তু অকারণ আতিশয্য পছন্দ করতেন না। আর একটা বড় ব্যাপার হলো তিনি ছিলেন প্রথম দিকের সুরকারদের মধ্যে একজন যিনি বিশেষভাবে চলচ্চিত্রের জন্য অর্কেস্ট্রা তৈরি আর তার রিহার্সালের ওপর জোর দিয়েছিলেন। ও, এটাও নতুন। মানে শুধু স্টুডিও মিউজিশিয়ানদের ডেকে বাজিয়ে নেওয়া নয়। না, একটা সমন্বিত বাদক দল তৈরি করা যারা পরিচালকের ভাবনা অনুযায়ী সুরের মেজাজটা ধরতে পারবে, এই ভাবনাটাই তখন খুব নতুন ছিল। তিনি এর পথিকৃৎ ছিলেন বলা যায়। এই যে এত কিছু তিনি করলেন, এত নতুন ভাবনা আনলেন, এর প্রভাব কতটা পড়েছিল বলুন তো পরবর্তী প্রজন্মের ওপর? যদিও আপনি শুরুতেই বলছিলেন ওর নামটা বর্মন বা পঙ্কজ মল্লিকের মতো অতটা মানে সামনে আসে না। প্রভাবটা ছিল গভীর, যদিও হয়তো কিছুটা আড়ালে। দেখুন, সলিল চৌধুরীর মতো সুরকাররা যারা পরে ভারতীয় সুরের সঙ্গে পশ্চিমা অর্কেস্ট্রেশনকে খুব সাফল্যের সঙ্গে ব্যবহার করেছেন, তাদের পথটা কিন্তু তিমির বরণী তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা। তিনি সঙ্গীত পরিচালকের ভূমিকাকে শুধু গান তৈরির কারিগর থেকে তুলে এনে একজন স্রষ্টা বা শিল্পীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি দেখালেন যে চলচ্চিত্র সঙ্গীত কাহিনীর একটা অবিচ্ছেদ্য অংশ হতে পারে, তার আত্মাকে বহন করতে পারে। কিন্তু এত অবদান সত্ত্বেও তিনি কিছুটা আড়ালেই রয়ে গেলেন। এটা কি ওর প্রচার বিমুখ স্বভাবের কারণে, নাকি অন্য কোনো কারণ ছিল? সম্ভবত সেটাই প্রধান কারণ। তিনি নিজে খ্যাতি বা প্রচার থেকে সচেতনভাবেই দূরে থাকতেন, কাজটাকেই গুরুত্ব দিতেন। তবে আশার কথা হলো, এখন কিন্তু গবেষক ও সঙ্গীত ইতিহাসবিদরা তার কাজ নতুন করে মূল্যায়ন করছেন। তাই নাকি? সেটা তো খুব ভালো খবর। হ্যাঁ, তার অর্কেস্ট্রাল স্কোরগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তার জীবনাবসান হয় ১৯৮৭ সালের ২৯শে মার্চ। তাহলে সব মিলিয়ে যদি আমরা আজকের আলোচনাটা দেখি, তিমির বরণ ভট্টাচার্য ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের একজন, বলা যেতে পারে, নীরব স্থপতি, যিনি অর্কেস্ট্রার ব্যবহার আর সুরের মাধ্যমে আবেগ প্রকাশের গভীরতা এনেছিলেন, যার উপর ভিত্তি করে পরবর্তীকালে অনেকে কাজ করেছেন। নিঃসন্দেহে তার প্রভাব হয়তো সবসময় সরাসরি চোখে পড়ে না, কিন্তু ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীতের সিম্ফনিক ধারার যে ভিত্তি, তার অন্যতম কারিগর ছিলেন তিনি। এটা অস্বীকার করার উপায় নেই। আজকের আলোচনা শেষে একটা ভাবনা কিন্তু আসছে মনে। শিল্পের জগতে এরকম কতজন ভিত্তি স্থাপনকারী ব্যক্তিত্ব হয়তো এভাবেই কিছুটা আড়ালে চলে যান, তাই না? যখন তাদের অবদান বিস্মৃতির অতলে হারিয়ে যায়, তখন আমরা সমষ্টিগতভাবে কি হারাই? সত্যি ভাবার মতো প্রশ্ন। এই প্রশ্নটা আজকের মতো এখানেই থাক, না হয় শ্রোতারাও ভাবতে পারেন।